বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আমরা আল্লাহর নামে আরম্ভ করছি। প্রথম এবং প্রধান বিষয় হচ্ছে কম্পিউটারের পর্দাতে লিখিত হেডলাইনটি। আল্লাহর দিকে জান্নাতের জন্য মানব জাতির যাত্রাপথে মানুষের চালিত নির্দলীয় নির্বাচিত সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশে গড়বেন মহান মালিক আল্লাহ। বন্ধুগণ, আমি যে বিষয়টি আপনাদের সম্মুখে হেডলাইনটা শোনালাম, এটা হইল মৌলিক বিষয়। লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আছেন এবং সর্বশক্তিমান মালিক, যত বিশেষণ আছে সব দিক থেকে একজন, তিনি হলেন আল্লাহ। তার কোনো শরীক নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর যে ঘোষণা মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে, যে আমি আল্লাহ একমাত্র, আমার কোনো শরীক নাই, কোনো সেকেন্ড দ্বিতীয় কোনো উৎস বা শক্তি নাই, যা নাকি আমার সম্মুখে বা আমার মাধ্যমে ব্যতীত, আমাকে বাদ দিয়ে, আমাকে মোকাবেলা করার জন্য বা আমার প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কেউ উপস্থিত হবে, হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে, শক্তি আছে, এমন কেউ নাই। আর এই মহাবিশ্ব, এই যত মহাবিশ্ব, এই বিশাল সৃষ্টি ব্যবস্থা, সবকিছু আমার, আমি আল্লাহর সৃষ্টি। এই ঘোষণাটি অনন্ত ঘোষণা। তার মালিকিয়ত, সমস্ত কিছুর একমাত্র মালিক, এই মালিকিয়তের চূড়ান্ত দাবি এবং প্রমাণ, ওই প্রমাণ ও মহাবিশ্ব, আমরা যে বস্তু জগৎ দেখি সবটাই তিনি এককভাবে সৃষ্টি করছেন, এককভাবে চালান, এককভাবে সবকিছু তার পরিকল্পিতভাবে সৃষ্টি এবং পরিচালিত। এই বিষয়টির সম্বন্ধে বিতর্ক করার জন্য বা এই বিষয়ে কোনো ধরনের সংশয় সন্দেহ প্রকাশ করার জন্য পৃথিবীতে মানব জাতির সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত কেউ প্রতিদ্বন্দ্বী বা কোনো ধরনের কোনো সংশয় সন্দেহ সৃষ্টি করার মতো কোনো উপকরণ, উৎস আমাদের সামনে উপস্থিত হয়নি, অর্থাৎ মানুষের সামনে উপস্থিত হয়নি। তাহলে এই দাবির প্রেক্ষিতে, এই বিষয়ের প্রেক্ষিতে আজকের এই বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে যে আমাদের যে জাতি, আমরা যে বাঙালি, বাংলাদেশ, এই জাতির বর্তমান অবস্থা এবং অবস্থান এবং তার মৌলিক পথ চলা, রুট, পরিকল্পনা, পরিক্রমা, পরিবাহিত সমস্ত কিছু এই দাবির, এই বক্তব্যের অধীন চিন্তা করতে হবে, আসতে হবে, আছে এবং ছিল, থাকবেই, এর কোনো বিকল্প নাই। তাহলে এখন এখানে আমি লিখেছি, এর পরের লাইনে দেখেন, জাতীয় জীবনের সমস্যার চিত্রতত্ত্ব ও শান্তির সরল শিক্ষা। দেখেন, এর পরবর্তীতে 1-2 নাম্বার দিয়ে 7 নাম্বার পর্যন্ত লিখিত হয়েছে, নির্বাচিত যথাযথ সরকার নেই। কোথায়? আমাদের দেশে, বাংলাদেশে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন প্রতিবেশী ও কুচক্রী রাষ্ট্র ও একাধিক বিচ্ছিন্নতাবাদী অপশক্তির দ্বারা।
বিষয়টা কিন্তু বুঝতে হবে। আমি একে একে ব্যাখ্যা করব, আগে বিষয়টা পড়ে আপনাদেরকে শোনায় নিচ্ছি। ব্যাপক সংখ্যক 3 নম্বর, ব্যাপক সংখ্যক মানুষ কর্মহীন হওয়াতে অর্থনৈতিক ও সামাজিক ভারসাম্যহীনতা, এর ফলে সামাজিক জীবনে অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে। 4, রাজনৈতিক মব কালচার, যে হিংসা ও প্রতিহিংসার ছড়াচ্ছে তা বৃদ্ধি হয়ে সমাজের সকল স্তরে ছড়িয়ে পড়েছে। 5, সামাজিক ও রাষ্ট্রীয় অস্থিরতার মধ্যে বাস করে সুস্থ মানসিকতা সৃষ্টি হয় না। আবার জিনিসটা পরি 5 নম্বর, সামাজিক ও রাষ্ট্রীয় অস্থিরতার মধ্যে বাস যারা করে, অর্থাৎ আমরা যারা বাস করতেছি, বাস করে সুস্থ মানসিকতার সৃষ্টি হয় না। বিষয়টা মনে রাখবেন, কারণ আমি এগুলির ব্যাখ্যা যাব। 6 নম্বর, সামাজিক বহুমুখী সংকট থেকে মুক্তি ও শান্তির জন্য মুহাম্মদ মুহাম্মদ ইসলামের জীবন। 7 নম্বর, আল্লাহর মহাপরিকল্পনা মোতাবেক চলছে সকল কিছু সর্বত্র। এই 7 নম্বর বিষয়ের বক্তব্য এবং হেডলাইনে মৌলিক রূঢ় একই। এখন আমরা চলুন একে একে বিষয়গুলির উপরে পর্যালোচনা করি। এই যে এখানে লেখা আছে পথ নির্দেশ পর্যালোচনা বক্তব্য। 1 নম্বর, আমাদের দেশে অর্থাৎ বর্তমানে নির্বাচিত যথাযথ সরকার নেই। বর্তমান যে অন্তর্বর্তী সরকার বলতে যারা সরকার চালাচ্ছেন জনাব ইউনূস সাহেবের নেতৃত্বে, তারা আইনি, সাংবিধানিক এবং জাতীয় জীবনের সাধারণ মানুষের চাহিদা মোতাবেক বা নির্বাচনের মাধ্যমে কোনো সরকার হিসাবে দায়িত্ব গ্রহণ করেননি। বিশেষ পরিস্থিতির প্রেক্ষিতে বৈষম্য বিরোধী আন্দোলনের ফলশ্রুতিতে একটি সরকার গঠিত হয়েছে বা গঠিত করা হয়েছে। আর এই সরকারের অর্থাৎ প্রচলিত বিশ্বব্যাপী বর্তমান বিশ্বে যে নিয়ম কানুন আছে এবং যে কোনো সমাজ সভ্যতাতে সাধারণ নিয়মই হইল যে পরিচালক হয়, তার জন্য সাধারণ মানুষের অর্থাৎ সেই গোত্র বা সেই সমাজ বা সেই জাতি বর্ণ নির্বিশেষে যারা বাস করে তাদের মধ্যে থেকে গ্রহণযোগ্য একটি ব্যবস্থার মাধ্যমে নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠিত হয়। আর ওই সরকার সেই রাষ্ট্রকে পরিচালনা করে বা সেই সমাজ বা সেই দেশকে পরিচালনা করে সাধারণ মানুষের যাদের সাথে তার সম্পর্ক, যাদের তিনি প্রতিনিধি, তাদের ইচ্ছা আকাঙ্ক্ষার বাস্তবায়নের লক্ষ্যে পরিকল্পিত এবং প্রতিশ্রুত, অর্থাৎ যে প্রতিশ্রুতি নিয়ে বা দিয়ে সরকার গঠিত হয়, সেই সরকার তার প্রতিশ্রুতি মোতাবেক এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষা ইচ্ছা মোতাবেক সমাজ বা রাষ্ট্রকে পরিচালনা করতে হয়, করা ছাড়া কোনো বিকল্প তেমন একটা নেই। আর এখন যেটা হচ্ছে সেটা পুরাই বিকল্প, অর্থাৎ সাধারণ মানুষের অংশগ্রহণ বা কোনো নির্বাচন ব্যতীত একটি বিতর্কিত আন্দোলনের ফলশ্রুতিতে এই বিষয়ে বহু রকমের বহুমত পার্থক্য জাতিতে প্রচণ্ড মাত্রা বিদ্যমান। সেই বিদ্যমান মত পার্থক্যের মধ্যেই একটি সরকার সৃষ্টি হয়েছে। যেভাবেই হোক সেই সরকারের আইনগত বা সাংবিধানিক ভিত্তি যতই যাই হোক, বর্তমানে একটি চলমান সরকার হলো
জনাব ইউনূস সাহেবের নেতৃত্বে একটি সরকার, যার চলমানতার সময় প্রায় 10 মাস। এখন এই বিষয়ে আমরা একটি সুনির্দিষ্ট কৌশলপত্র উপস্থাপন করব। এই কৌশলপত্র উপস্থাপন করার আগে এই যে একটি সমস্যা, যেটা 1 নম্বর উপস্থাপন করা হলো, যে যথাযথ সরকার নেই, এটা তো বাস্তবতা, এটা আমাদের স্মরণ রাখতে হবে। তারপরে 2 নম্বরে আসেন, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন প্রতিবেশী রাষ্ট্র ও কুচক্রী রাষ্ট্র ও একাধিক বিচ্ছিন্নতাবাদী অপশক্তির দ্বারা। আর এই যে 2 নম্বর যে বিষয়টা আমি শোনালাম, যদি আপনি এই কুচক্রী মহল এবং স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করতে হয়, কুচক্রী মহলকে, কুচক্রী শক্তিকে এবং বিচ্ছিন্নতাবাদী শক্তিকে যদি আপনি মোকাবেলা করতে হয়, তাহলে কি করতে হবে? প্রথম দরকার হবে একটা জাতীয়ভাবে গ্রহণযোগ্য, সাধারণ মানুষের দ্বারা নির্বাচিত, সাধারণ মানুষের সার্বজনীন অংশগ্রহণে একটি সরকার, যে সরকার হবে সাধারণ মানুষের সরকার, শক্তিশালী সরকার, সাধারণ মানুষকে নিয়ে, সর্বস্তরের মানুষকে নিয়ে এই সমস্যার, অর্থাৎ এই যে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করবে, কুচক্রী রাষ্ট্র বা প্রতিবেশী রাষ্ট্র যারা হুমকির সম্মুখীন, যারা হুমকির সৃষ্টি করতেছে, এবং বিচ্ছিন্নতাবাদীরা যারা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে হরণ করতে চাচ্ছে, তাদেরকে মোকাবেলা করতে হবে, তাদের সাথে প্রয়োজনে যুদ্ধ করতে হবে। এই যুদ্ধ করার জন্য আগে নিজেকে প্রস্তুত করতে হবে। প্রস্তুতির অংশ হচ্ছে একটি সুসংগঠিত জনগণের দ্বারা নির্বাচিত সরকার চাই, যে সরকারের পিছনে জনগণ থাকবে এবং সমস্ত জনগণ ঐক্যবদ্ধভাবে এই সরকারকে সমর্থন করবে, সহযোগিতা করবে। আর সেই সরকারের নেতৃত্বে সুসংগঠিত সামরিক বাহিনী, প্রয়োজনে সাধারণ মানুষ সে যুদ্ধে অংশগ্রহণ করে সেই স্বাধীনতার সার্বভৌমত্বকে আমরা রক্ষা করব। এটা হলো খুব সহজ সরল কথা। আচ্ছা, এরপরে আসেন 3 নম্বরে, ব্যাপক সংখ্যক মানুষ কর্মক্ষীণ হওয়াতে অর্থনৈতিক ও সামাজিক ভারসাম্যহীনতা, এটা এখন সর্বত্র পরিলক্ষিত। কারণ এই পরিবর্তনের ফলে, এই যে 10 মাস আগে যে পরিবর্তন ঘটল, এই 10 মাস যাবৎ ব্যাপক সংখ্যক মানুষ তার কর্মসংস্থান হারিয়েছে। যেরকম ভাবে গার্মেন্টস সেক্টরগুলি, অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে, ঠিক এমনিভাবে মানুষের আরো বহু শিল্প কারখানা স্থানীয় পর্যায়ে ছোট বড় বন্ধ হয়ে গেছে। পরিস্থিতির প্রেক্ষিতে, নিরাপত্তার জনিত কারণে এবং অস্থিরতার, সামাজিক অস্থিরতার প্রেক্ষিতে এগুলি বন্ধ হয়ে গেছে। এতে বন্ধ হয়ে যাওয়াতে লক্ষ লক্ষ মানুষ কর্মক্ষীণ হয়ে পড়াতে তাদের পারিবারিক ব্যয় বা সামাজিক নিরাপত্তা, প্রতিদিনের যে চাহিদা, সেটা পূরণ করার জন্য যথেষ্ট বা নিম্নতম সহজ সরল যে ব্যবস্থাটুকু তার নাই। এটা মানুষের জীবন এবং সামাজিক জীবনকে ব্যাপকভাবে প্রভাবিত করে ফেলেছে। এরপরে আসেন 4 নম্বর। 4 নম্বরে যে রাজনৈতিক মব কালচার, যে হিংসা ও প্রতিহিংসা ছড়াচ্ছে, তা বৃদ্ধি হয়ে সমাজের সকল স্তরে ছড়িয়ে পড়েছে। এই যে বিষয়টা, এই বিষয়টা ব্যাখ্যা করার এখন প্রয়োজন। কারণ আমরা যা দেখতে পাচ্ছি সমাজে, যে এখন
যে মব কালচার, কিছু সংখ্যক মানুষ সংঘবদ্ধ হয়ে কোনো বাড়িতে বা কোনো প্রতিষ্ঠানে আক্রমণ করে সেখানে লুটপাট করা, অগ্নিসংযোগ করা, ধ্বংসযজ্ঞ চালানো, এটা কোনো সুস্থ সমাজ এবং কোনো স্বাভাবিক জীবন হতে পারে না। অথচ এটা 10 মাস যাবতই চলমান। তারপরে 5 নম্বরে আসেন, সামাজিক ও রাষ্ট্রীয় অস্থিরতার মধ্যে বাস করে সুস্থ মানসিকতার সৃষ্টি হয় না। যখন নাকি নিরাপত্তা নেই, যখন নাকি একটি সুসংগঠিত সরকার নেই, যখন স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন, কুচক্রী রাষ্ট্র বা প্রতিবেশী রাষ্ট্র, বিচ্ছিন্নতাবাদীর ভয় ভীতি যখন বিদ্যমান সমাজে, মানুষ যখন কর্মক্ষীণ, তার যখন খাদ্যের যোগান নেই, অর্থের সংস্থান নেই, এরপরে যখন নাকি রাজনৈতিক পক্ষ বিপক্ষ বিভিন্নভাবে মাঠে, রাস্তাঘাটে, সর্বত্র মব কালচার বা বিভিন্ন প্রোগ্রাম নিয়ে রাস্তাঘাটে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যাচ্ছে, এই সমস্ত অবস্থার প্রেক্ষিতে, এই অবস্থাতে যে সমাজ চলমান, যে সমাজে এই সমস্ত কিছু বিদ্যমান, সেই সমাজে কোনো মানুষ সুস্থভাবে বেঁচে থাকার জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এগুলির নিশ্চয়তা তো পাচ্ছেই না, এবং নিজের জীবন রক্ষার নিশ্চয়তা নেই। অর্থাৎ নিরাপত্তা প্রচন্ডভাবে বিঘ্নিত। এই নিরাপত্তাহীন জীবন তো কেউ সুস্থভাবে চিন্তা করতে পারে না, সুস্থভাবে ঘুমাইতে পারে না, সুস্থভাবে খাইতে পারে না, সুস্থভাবে রাস্তায় বেরোতে পারে না। এই অসুস্থ একটা অবস্থার মধ্যে বাস করে সে সুস্থ কথা, তার জীবন নিয়ে, তার রাষ্ট্র নিয়ে, তার আগামী প্রজন্ম নিয়ে একটা সুষ্ঠু চিন্তা ভাবনা সে করবে কখন, কিভাবে করবে, করতে পারবে কিভাবে? সম্ভব না। এখন আসেন 6 নম্বরে, এখানে সমাধানের পক্ষের সমাধানের তথ্য আমি উপস্থাপন করব। এই সামাজিক বহুমুখী সংকট থেকে মুক্তি, শান্তির জন্য মুহাম্মদ ইসলামের জীবন। এই যে সমস্যাগুলি আমি 5 নাম্বার পর্যন্ত উপস্থাপন করলাম, আর এই যে উপরে হেডলাইন আছে, এই দুইয়ের সংযোগ রেখা হলো মুহাম্মদ ইসলামের জীবন। প্রচন্ড সংকট যখন সমাজ এবং রাষ্ট্র এবং জাতিতে এবং মানব জাতিতে বিদ্যমান, তখন একজন প্রতিনিধি, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর নামের সাথে যুক্ত করে আল্লাহ একজনকে দায়িত্ব দিলেন, মুহাম্মদ মুসা ইসলামকে, যে তুমি এই সমাজের এই যে সংকট, এই সংকটের সমাধান তোমাকে করতে হবে, অর্থাৎ তোমাকে দিয়ে আমি সংকটটার সমাধান করব। মানুষ, কোনো ব্যক্তি, তার যেহেতু তার নিজস্ব অস্তিত্বই একমাত্র আল্লাহ তাআলার ইচ্ছা এবং তার আদেশের উপর নির্ভরশীল, সেই মানুষ তো আর কিছু করার শক্তি রাখে না। যা করার, যেভাবে যা করার, তার মহান স্রষ্টা অর্থাৎ মহাপরিকল্পনা করা আছে, সে প্রোগ্রাম মোতাবেক, সে পরিকল্পনা মোতাবেক সবকিছু ঘটতেছে, ঘটবে। আর এর পরিচালক হিসাবে স্বয়ং তিনি। কিন্তু এই পরিচালকের পক্ষে বা পরিচালকের প্রতিষ্ঠানে একজন ম্যানেজার দরকার হয়। যেটা আমরা পৃথিবীতে দেখি, সাধারণ একটি শিল্প প্রতিষ্ঠান হলেই সেখানে একজন, অর্থাৎ মালিকের পক্ষে একজন, মালিক তো মূল পরিচালক, কিন্তু তার পক্ষে একজন ম্যানেজিং করার জন্য, অর্থাৎ পরিচালনা ব্যবস্থাটাকে যথাযথভাবে নেতৃত্ব দেওয়ার জন্য, অর্থাৎ মালিকের ইচ্ছা আকাঙ্ক্ষা মোতাবেক কাজগুলি পরিচালনার জন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়।
যাকে ম্যানেজিং দায়িত্ব যেটাকে আমরা বলি, বা ম্যানেজার বা পরিচালক, এই যে বিষয়টা, এটা আজকের যুগে, সব যুগে, সব সময়, সব সমাজে, সব বিষয়ের সাথে, সকল অবস্থাতে সমানভাবে প্রযোজ্য যুক্ত। আজকে আমরা যে সংকটের মধ্যে, অর্থাৎ আমাদের এই জাতি, আমি যদি আল্লাহ তাআলার নামের সাথে মিলিয়ে এই মূল হেডলাইনের ভিতরে যাই, তাহলে শুধু আমাদের জাতি না, সমস্ত মানব জাতি বর্তমানে মহা সংকটে নিমজ্জিত। ওই মানব জাতির সংকট সমাধানের বিষয়টি আলোচনা করার জন্য আজকের বিষয় না, আজকের বিষয় হলো আমাদের রাষ্ট্র অর্থাৎ বাংলাদেশ। এখন এই সমাজে, এই রাষ্ট্রে, এই বর্তমান অবস্থানে আমরা আমাদের যে নেতা, আমাদের যে আমরা যে দেশের 90% বেশি মানুষ মুসলমান, আমরা তো সৃষ্টিগতভাবে, ধর্মগতভাবে বিশ্বাসের মধ্যে মুহাম্মদ ইসলামকে নেতা হিসাবে গ্রহণ করেই আছি। আমাদের আদি পুরুষ থেকে তা গ্রহণ করেছি। এখন আমাদের নেতা আমাদের পক্ষ থেকে নয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে সুনির্দিষ্ট, সুনির্ধারিত। বন্ধুগণ, বিষয়টা পরিষ্কার না? এখন এই সুনির্দিষ্ট, সুনির্ধারিত প্রতিষ্ঠিত ব্যবস্থা মুহাম্মদ ইসলাম আমাদের, অর্থাৎ আমরা যেখানে যেভাবেই থাকি, যে অবস্থানেই থাকি, আমাদের নেতৃত্ব দান করবেন, আমাদেরকে পথ দেখাবেন, আমাদেরকে সংকট মুক্ত করবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত, নির্বাচিত, নাজিলকৃত একজন মহান নবী ও রাসূল, তিনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন প্রশ্ন যেটি আসছে সেটা হলো যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আর এখন আমাদের দেশে বা আমাদের মধ্যে সশরীরে উপস্থিত নেই। সংকট তো আমাদের চরম। তিনি কিভাবে আমাদের জন্য এই সমস্যার সমাধান করবেন বা সমাধান দিবেন, বিষয়টা এটা না। এখন সংকট সমাধানের জন্য আমি আপনাদের সম্মুখে মুহাম্মদ মুস্তাফা ইসলামের নেতৃত্বে, মুহাম্মদ ইসলামের শিক্ষা মোতাবেক, তার জীবন দর্শন মোতাবেক আমি কিছু বক্তব্য ইতিপূর্বে দিয়ে আসছি। সেই বক্তব্যগুলি হচ্ছে আমার লিখিত গ্রন্থগুলি মোতাবেক। সেই লিখিত গ্রন্থগুলি হচ্ছে আপনাদের সম্মুখে আমি পূর্বে উপস্থাপন করেছি। সেই লিখিত গ্রন্থগুলি হচ্ছে, প্রথমত এই যে গ্রন্থগুলি আমি দেখাচ্ছি আপনাদের সম্মুখে, এই প্রথম গ্রন্থটি হচ্ছে এই যে পরিবর্তন। তো মুহাম্মদ মুস্তাফা ইসলামের জীবন এবং তার কর্মের আলোকে সামাজিক সমস্যার সমাধানের জন্য একটি সুকৌশলী ব্যবস্থাপনা এই বইটির ভিতরে উপস্থাপন করা হয়েছে। আর স্যার লেখা আছে বইটির নাম পরিবর্তন, কিন্তু পারিবারিক সমাজ ব্যবস্থা এর মধ্যে লেখা, অর্থাৎ একটি কর্মকৌশল লেখা আছে। ঠিক এমনি ভাবে এর অনুকরণে আরো একটি বই আপনাদের সম্মুখে উপস্থাপন করতেছি, এই যে অধিকার একটি বই লেখা আছে। সেই অধিকার বইটি হচ্ছে যে সমাজ ব্যবস্থার, সমাজের যে সংকট সমাধান করার জন্য মানে জিনগত, সৃষ্টিগত তত্ত্বের এবং অধিকারগত তত্ত্বের একটি গ্রন্থমালা। এরপরে আপনার সাথে আরো একটি বই আপনাদের সম্মুখে উপস্থাপন করতেছি, যা আমি ইতিপূর্বে উপস্থাপন করে আসছি, এই যে জ্ঞান সিম সার্ভার। এই জ্ঞান সিম সার্ভার গ্রন্থটি
হচ্ছে একান্ত একান্ত একটি দর্শন তত্ত্ব, এবং সেই দর্শন তত্ত্বটি হচ্ছে মানব প্রকৃতি এবং সৃষ্টি তত্ত্বের, এবং সম্পূর্ণ কিছুই মুহাম্মদ ইসলামের জীবন ভিত্তিক। আর সম্পূর্ণ কিছুই মুহাম্মদ ইসলামের জীবনের, এই 63 বছরের জীবনের কর্মকৌশলের, কর্ম পদ্ধতির, কর্মকাণ্ডের, বক্তব্যের এবং কোরআনের নাজিলকৃত দর্শন তত্ত্বের আলোকে। বন্ধুগণ, আমি বিষয়টি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারতেছি কিনা জানি না, কিন্তু আমি আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি যে আমি মোহাম্মদ আল আমিন এই গ্রন্থগুলি আমি গত এই যে এখন 10 মাস যাবৎ সংকট চলছে, এই সংকটের সময় তো লিখি না, এইগুলি আমি আরো 30 বছর আগে, আমার গবেষণার বয়স 30-40 বছর যাবৎ আমি বিভিন্ন বিষয় নিয়ে, সমাজ ব্যবস্থা এবং বিভিন্ন বিষয় নিয়ে আমি গবেষণা করি। সেই গবেষণার আলোকে, অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে গবেষক বানিয়েছেন, অর্থাৎ আমি প্রথমেই যে হেডলাইনটা দিয়েছি আপনি স্মরণ রাখবেন যে সমস্ত কিছু আল্লাহ তাআলার, আল্লাহর দিকে, জান্নাতের জন্য মানব জাতির যাত্রা পথে গণমানুষের চালিত নির্দলীয় নির্বাচিত সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশে গড়বেন মহান মালিক আল্লাহ। অর্থাৎ এই যে প্রোগ্রাম বাংলাদেশের জন্য, এটা আল্লাহ তাআলার প্রোগ্রাম, আমার না। কারণ আমি এই প্রোগ্রামের সাথে যুক্ত হয়েছি, আমাকে সৃষ্টি করা হয়েছে, সৃষ্টি করে এই প্রোগ্রাম আমার মাধ্যমে আমার ব্রেনে সেট আপ করা হয়েছে। এর মধ্যে আমার কোনো, বা আমি ব্যক্তির কোনো এখানে বিশেষত্ব বা শক্তি বা সামর্থ্য, যোগ্যতা কিচ্ছু না। এটা আল্লাহ তাআলার প্রোগ্রাম, পরিকল্পনা মোতাবেক তার একটি কাজ। এই কাজ করতে যাই তিনি আজকে 40 বছর যাবৎ, তার মধ্যে যে আজকে 20-25 বছর আগে এই গ্রন্থগুলি আমি রচনা শুরু করেছি। আমি 40 বছর যাবৎ বা তার পূর্ব থেকে আমি গবেষণা করে আসলাম। গ্রন্থগুলি সরজমিনে লিখিত এবং কমপ্লিট করতে আমার প্রায়, এই যে এই গ্রন্থটি হলো 2017 সনের, যেটা সর্বশেষ জ্ঞান সিম সার্ভার 17 সনের এই 21শে গ্রন্থমেলাতে এটা প্রকাশিত হয়েছে প্রথম। আর এই যে পরিবর্তন গ্রন্থটি হলো 2004 সনের লেখা, আর অধিকার গ্রন্থটি 2005 সনে লেখা। এইগুলি এই সংকট শুরু হওয়ার 20 বছর আগে, 30 বছর আগে আল্লাহ তাআলা প্রোগ্রাম মোতাবেক তৈরি করা। আর সংকট এখন আমাদের জাতিতে উপস্থিত হয়েছে। সংকট আগেও ছিল, কিন্তু প্রশ্নটা হলো যে এখন চরম সংকট উপস্থিত হয়েছে। এই চরম সংকটের সময় এই জ্ঞানটা, অর্থাৎ এই জ্ঞান কি, সম্পূর্ণভাবে মুহাম্মদ ইসলামের জীবন তত্ত্ব ভিত্তিক, মদিনার রাষ্ট্র ব্যবস্থা ভিত্তিক, মুহাম্মদ ইসলামের নেতৃত্ব ভিত্তিক, যা সৃষ্টি করা হয়েছে, যেভাবে করা হয়েছে, সে দর্শন আলোকে আল্লাহ আমাকে যে জ্ঞান দিয়েছে, আল্লাহ আমাকে দিয়ে যা লিখিয়েছেন, সেই গ্রন্থগুলি হলো এইগুলি। বন্ধুগণ, এই ভূমিকা স্বরূপ এই কথাগুলি বললাম, তার মধ্যেই আধা ঘন্টা চলে গেছে। এখন আপনি আসেন যে আমরা এই সংকট কিভাবে মোকাবেলা করব। এই সংকটের জন্য আমাদের, মোকাবেলার জন্য আমাদের কি করণীয়, কিভাবে চলবে, কি করতে হবে। আমি যদিও এই করণীয় বিষয়গুলি এর পূর্বে বহু ভিডিওতে আমি তৈরি করে আমার ইউটিউব চ্যানেলে দিয়ে রাখছি, সেগুলি আপনারা পড়বেন, জানবেন, শুনবেন, তাহলেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও আমি আজকের এই বিষয়ের সাথে
দুইটা অংশে। এই অংশে আমি ভূমিকা স্বরূপ বিষয়টাকে উপস্থাপন করলাম এই লেখাটা দিয়ে আপনাদের সম্মুখে। আর এরই পাশাপাশি আমি একটা দ্বিতীয় অংশ যুক্ত করে দিব। একটা দ্বিতীয় অংশ মানে আরেকটা ভিডিও আমি তৈরি করে দিব, যা দিয়ে আপনার সংকটের সমাধান কৌশলটুকু বর্তমান অবস্থার প্রেক্ষিতে আগের যে বক্তব্যগুলি আমি দিয়েছি তার ধারাবাহিকতায় আপনাদের জন্য রাস্তাটা যাতে ক্লিয়ার হয় এবং আমরা যাতে সঠিক গন্তব্যের দিকে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে যাবেন এই বিশ্বাসে যাতে আমরা স্থির হয়ে যেতে পারি। কারণ বর্তমানে যে অস্থিরতা, সেই অস্থিরতার কারণে কিন্তু আমরা খুব হেফাজত অবস্থায় আছি। অর্থাৎ কি হচ্ছে, কি হবে, কিভাবে হবে, একটি অনিশ্চিত জীবন, অনিরাপদ অনিশ্চিত একটা জীবন, সমাজ, রাষ্ট্র আমরা এখন ধারণ করে আছি। এর মধ্যে থেকে আমরা কোথায় যাব, কিভাবে যাব, কি লক্ষ্যের দিকে যাব, আল্লাহ তাআলার প্রোগ্রাম পরিকল্পনা কি এবং কিভাবে তিনি তা বাস্তবায়ন করবেন, এই বিষয়গুলি আমি পরবর্তী অংশে আপনাদের জন্য উপস্থাপন করব ইনশাআল্লাহ।